সুপ্রিয় দর্শক মণ্ডলী, সংবাদ পর্যালোচনা ভিত্তিক অনুষ্ঠান আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাবেক সচিব আবু আলম শহীদ খান আমাদের সঙ্গে রয়েছেন। আবু আলম শহীদ খান, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। আজকের ইত্তেফাকের শিরোনাম হচ্ছে কোটা বিরোধী বিক্ষোভে উত্তাল শিক্ষাঙ্গন, ভারতকে ট্রানজিট অলরেডি দেওয়া আছে, যোগাযোগের দরজা বন্ধ রাখবো কেন? প্রধানমন্ত্রী। জমিন কোটা বিরোধী বিক্ষোভে সড়ক রেল অবরোধ, আলোচনার চ্যালেঞ্জ শিক্ষকদের। পত্র স্কিম, সমকাল আওয়ামী লীগের থানা ওয়ার্ড কমিটিতে পদবাণিজ্য সম্পর্ককে নতুন রূপ দিতে চায় ঢাকা বেইজিং। দিন উত্তাপ ছড়াতে পারে রাজপথে, 2035 সালের মধ্যে হাইড্রোজেন জ্বালানি ব্যবহার সম্ভব হবে, সংসদে প্রধানমন্ত্রী। কালবেলা বেনজিরের আশীর্বাদ পেয়ে শতকোটির মালিক পিয়ন, প্রেমের ফাঁদে ছাত্রীদের সর্বনাশ করেন উজ্জ্বল। আজকের পত্রিকা কাজে নয়, কেনাকাটায় নজর, চীনের কাছে $500 কোটি ঋণ চায় সরকার। দেশ রূপান্তর 6 মাসে টার্গেট, 40 দুর্নীতিবাজ, কোটা সংস্কার না বাতিল। সময়ের আলো, পরীক্ষার আগের রাতে প্রশ্ন ফাঁস, আমলা থেকে এমপি 1000 কোটির মালিক। খবরের কাগজ, 3 দিন ধরে রাস্তায় ছাত্র শিক্ষক, আলোচনা আন্দোলন একসঙ্গে চলবে। ইনকিলাব, মুক্তবাজারের উলঙ্গ দশা, প্রধানমন্ত্রীর চীন সফর, ব্যবসায়ীরা উচ্ছ্বসিত। আলোকিত বাংলাদেশ, দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা, দেশের সব বিভাগ এখন ভূমি ও গৃহহীন মুক্ত। করতোয়া আলোচনায় চীন সফর, রায়ের অপেক্ষায় শিক্ষার্থীরা। টিবিএস, the business standard, how 10 billion export data error throws economic assessment off. গত 3 দিন যাবৎ একই আলোচনা করতে হচ্ছে, কারণ সব কটা কাগজের শিরোনামই হচ্ছে কোটা বিরোধী আন্দোলনের খবরাখবর। আপনি একজন সাবেক আমলা হিসাবে এই কোটা বিরোধী আন্দোলনটাকে আপনি কীভাবে দেখছেন? কোটা ছিল, কোটা বিশ্বের অনেক দেশেও কোটা আছে, বিশেষ করে ভারতে তো দলিত সম্প্রদায়ের জন্য, মুসলমানদের জন্য একটা কোটা আছে, তারা রেখেছেন এটা। এবং এই কোটার ব্যবহারটার মধ্যে আবার একটা জুডিশিয়াল সিস্টেম আছে, যে একটা পরিবার একবারই একটা কোটা সুবিধা পেলে আর সেই সুবিধাটা পাবেন না, এবং ধীরে ধীরে ওখান থেকেও এটা উঠিয়ে ফেলার চিন্তা ভাবনা করা হচ্ছে। আমাদের দেশে তো কোটা নিয়ে তো অনেক আন্দোলন হয়েছিল অতীতে, নিকট অতীতে, মানে খুব বেশি দূরে যাওয়া দরকার নেই। এবং তারপরে দেশের প্রধানমন্ত্রী ঘোষণা করেছিলেন যে তিনি কোটা রাখবেন না। তো এইটা তো ঘোষণা কার্যকর ছিল এবং ওইভাবে চলছিল। হঠাৎ করে একটা উচ্চ আদালতের রায়ের কারণে আবার এটা দানা বাঁধছে। ছাত্রদের অধিকাংশ, যেটা আমার মনে হয়, যে যারা শিক্ষার্থী আছেন, যারা চাকরি প্রত্যাশী, বেকারত্ব অনেক বেড়ে গেছে। সেই কারণে চাকরি প্রত্যাশীদের উপর অনেক চাপ, মানসিক চাপ। চাকরি পাওয়াটা খুব কঠিন, যে কোনো চাকরি, সেটা আপনি ক্যাডার সার্ভিসে হোক, ক্যাডার সার্ভিসের কত চাকরি থাকে, সব ক্যাডার মিলিয়ে 1500-এর মতো চাকরি আছে একটা বছরে। এবং শুধু যদি ঢাকা বিশ্ববিদ্যালয়টা হিসাব করেন, তাহলে বছরে 10,000 গ্রাজুয়েট এবং 10,000 MA, মানে 20,000 বেরোচ্ছে। গ্রাজুয়েশন হলেই তো উনি চাকরি আবেদন করতে পারবে। সো 20,000 অ্যাড হচ্ছে প্রতি বছর চাকরির বাজারে, এবং তারা সবাই বিসিএস হতে চায়। এবং শিক্ষকরা বলেন যে তারা নিজেদের লেখাপড়া করে না, সারাদিন লাইব্রেরিতে বসে খালি বিসিএস গাইড পড়ে। আপনি পাবলিক লাইব্রেরিতে যাবেন, দেখবেন যে লম্বা লাইন, মনে হবে যে কত লেখাপড়া হচ্ছে ভিতরে, শুধুমাত্র গাইড বই পড়ার জন্য, একটা সিট রাখার জন্য তারা এটা করে। তো সুতরাং এটা একটা খুবই কঠিন সময়, কঠিন চ্যালেঞ্জের মুখে তারা। তখন তারা যখন চিন্তা করে যে আমি যে চাকরিটার জন্য লড়াই করছি সেখানে 50% কোটাতে চলে যাচ্ছে, বা 60% চলে যাচ্ছে, বা 40% চলে যাচ্ছে, তখন এটা তাদের একটা মানসিক যন্ত্রণার ব্যাপার হয়ে দাঁড়ায়, যে তাহলে আমার চান্সটা কমে যাচ্ছে। এই কারণে হয়তো যারা আন্দোলন করছেন তারা সবাই চাকরি পাবেন না, খুব স্বাভাবিক। তাদেরও হয়তো 1% মাত্র চাকরি পাবেন, কিন্তু সবাই মনে করছে যে উনি বঞ্চিত হচ্ছেন। এই যে একটা বঞ্চনার ব্যাপার সামনে চলে আসছে, সেটাই আমি সেখানে যাচ্ছিলাম, যে এটা প্রধানমন্ত্রী সেটেল করে ফেলছিলেন, এবং ওইটা আন্দোলনটা অনেক বড় একটা আন্দোলনকে উনি মানে মোটামুটি মিয়ে দিয়েছিলেন, যে ঠিক আছে আমরা এইভাবে যাই। হঠাৎ করে আদালতের রায়, আমি জানি না আদালতও চিন্তা ভাবনা করেছে। এটা তো একটা আপিল করার কথা, সরকার আপিল করেছেন কিনা, বা যারা কোটা আন্দোলন করছেন তারাও আপিল করতে পারবেন। কিন্তু এই শিক্ষাঙ্গনে এখন পুরোপুরি অচল অবস্থা। একটা কোটার বিষয় আছে, আর একটা হলো শিক্ষকদের যে প্রত্যয় পেনশন স্কিম, এটার ব্যাপারে শিক্ষকরা তো খুবই ঐক্যবদ্ধ।
গত 20 বছরের মধ্যে শিক্ষকদের কিন্তু এরকম ঐক্যবদ্ধ হতে দেখা যায়নি কোনো বিষয়ে। তাদের মধ্যে অনেক ইয়া ছিল, রং ছিল, গোলাপি ছিল একসময়, সাদা, গোলাপি, নীল, এখন তো নীল আকার সমস্ত শিক্ষাঙ্গনগুলা, এবং তারা কিন্তু একটা আন্দোলনে আছেন এবং খুব কঠিন কঠিন কথাবার্তা বলছেন। তাদের নেতাদের যারা সরকারের সমর্থক বলে পরিচিত বা সরকার দল করেন বা দলের সাথে যাদের অনেক কানেকশনস আছে, তারাও কিন্তু অনেক উচ্চ স্বরে এবং অনেক চ্যালেঞ্জের সুরে কথা বলছেন। বিকজ তারা মনে করছেন এটা তাদের যে তারা যে সুবিধা আছেন বা তাদের যে অধিকার আছে বা তারা যে বঞ্চনায় আছেন, তা বঞ্চনাটা আরও বাড়তে পারে। না, কিন্তু এখন থেকে আপনার মত কি মানে কোটার বিষয়ে? কোটার বিষয়ে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী একটা সেটেল করেছিলেন, সেখানে থাকতে পারে। তারপরেও কোটা থাকতে পারে, আমাদের উপজাতিদের জন্য কোটা থাকতে পারে, আমাদের নারীদের জন্য মুক্তিযোদ্ধা কোটা। তো মুক্তিযোদ্ধাদের ওই যেটা বললাম যে আপনি যদি মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রের কাছ থেকে একটা সুবিধা নেন, ওই পরিবার আর এই সুবিধা পাবে না, এরকম ইয়েতে যেতে হবে। আমাদের তো এটা বারবার একই পরিবার যদি সুবিধা নেয়, এবং আপনি দেখেন মুক্তিযোদ্ধারা তো খুব সেন্সিটিভ, এবং মুক্তিযোদ্ধা আমাদের জাতের গর্ব এবং বীর মুক্তিযোদ্ধা তারা, এবং তাদের প্রতি অবনত মস্তকে আমরা সবসময় শ্রদ্ধা জানাই। কিন্তু এই যে কোটার সুবিধাটা কত পার্সেন্ট মুক্তিযোদ্ধা পরিবার ব্যবহার করতে পারে? আমাদের যে টোটাল মুক্তিযোদ্ধা আছে তাদের মধ্যে কতজন শিক্ষিত পরিবারের মধ্যে আছে যারা ইয়াতে এসে আপনার পাবলিক সার্ভিস কমিশনে কম্পিট করে আপনি ক্যাডারে চাকরি নিতে পারবেন। এবং অধিকাংশ সময় কিন্তু পদগুলো খালি থাকে, কারণ লিখিত পরীক্ষার একটা বেঞ্চমার্ক আছে। এটা তো মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য বা তাদের পশুদের জন্য কমানো যায় না। তো ওই বেঞ্চমার্কের কারণে কিন্তু অধিকাংশ সময় পদগুলো খালি থাকে, তখন পদগুলো আবার এখন তো দাবি উঠেছে যে বাতিল না সংস্কার। ওইখানে তো একটা বিষয় ছিল যেটা নিয়ে আপনি আলাপটি তুললেন, তখন কিন্তু সংস্কারের দাবি ছিল, তাই না? তখন তারা সংস্কার চেয়েছে, যে পরিমাণ কোটা ছিল একটু বেশি ছিল, এটাকে সংস্কার করা হোক। কোটা থাকুক, অল্প থাকুক, 15% থাকুক, 20% থাকুক, কিন্তু মানে তখন তো হঠাৎ করে বলা হলো পুরোটাই বাতিল। আচ্ছা, তো বাতিল এখন আপনি চাইলেন সংস্কার, মানে আন্দোলন ছিল সংস্কারের জন্য, রাষ্ট্র বা সরকার আপনাকে দিয়ে দিল যে তার চেয়ে বেশি এক ধাপ এগিয়ে, বা সুপার জাম্প করে বলে দিল যে না, কোটাই থাকবে না। এখন আবার যদি আমরা ফিরে যাই, আমার মনে হয় কোটা ব্যবস্থা যেটা আছে সেটার যেখানে যেখানে প্রয়োজন সেটা রেখে সংস্কার করা যেতে পারে। মানে পার্সেন্টেজটার কমানো দরকার। পার্সেন্টেজটা নিশ্চয়ই 20% বা 25%-এর বেশি হওয়া কখনোই উচিত না। সেটা হিসাব করে করতে পারে, 20%-এর নিচে আনুক, এবং ধীরে ধীরে এটা উঠিয়ে ফেলতে হবে। ওই যে সুবিধাগুলো যারা পাবে তারা পাবে। আজ দিনের শুরুতে সম্ভবত মানে আদালতে এই বিষয়টা নিয়ে আলোচনা হবে। আজকে আদালতে আবার যাবে, নিশ্চয়ই আদালতে আলোচনা হবে। আমাদের আদালত তো নিশ্চয়ই তাদের যে জুডিশিয়াস চিন্তা ভাবনা সেটা একটা আমরা দেখতে পারবো। এইসব ক্ষেত্রে এই ইয়েটা স্থগিত করে এটা নিয়ে পূর্ণ যে বেঞ্চ আছে সেখানে আলাপ করা যেতে পারে। সো গভর্নমেন্ট সময় পাবে, 1 বছর 2 বছর সময় পেতে পারে। সুতরাং এটা একটা পদ্ধতি হতে পারে যে আপাতত যে রায়টা হয়েছে রায়টাকে স্থগিত করে এটার অ্যাপিলটা শোনা এবং অ্যাপিলের জন্য সময় দেওয়া হতে পারে। এটা তাহলে হয়তো কোটা আন্দোলনটা না, অনেক কিছুই হতে পারে, এত কিছু তো হওয়ারই দরকার ছিল না। না ছিল তো না। এখন আপনি কোর্টের রায়ের উপরে তো আমরা এখানে আলোচনা করে কিছু করতে পারবো না। ওনারা মহামান্য আদালত, ওনারা মনে করেছেন। সুতরাং আপনার কোর্টের রায়ের বিরুদ্ধে তো কোর্টেই যেতে হবে, কোর্টে যেই সমস্যার সমাধানটা করতে হবে। আর একটা সমস্যার সমাধান হতে পারে যে সরকার যদি এটা মনে করে যে না, আমরা আগে যে ঘোষণা দিয়েছিলাম সেই ঘোষণায় আমরা থাকবো, তাহলে সরকারি কোর্টে যেতে পারে যে না, আপনারা আমাদেরকে যে রায়টা দিয়েছেন এই রায়টা আপনারা পুনর্বিবেচনা করেন, হতে পারে। সমাধান করতে হবে তো, সোজা কথা। শিক্ষাঙ্গনে এইরকম অচল অবস্থা চলতে থাকতে দেওয়া উচিত হবে না। আজ অন্য প্রসঙ্গে যাই। আজ দিনের শুরুতে উদয় সম্ভবত আমি যেটা শুনেছি কোনো কোনো কাগজে ছাপা হয়েছে যে এটা সচিবরা এক বৈঠকে মিলিত হচ্ছেন। বৈঠকে অন্যতম আলোচ্য বিষয় হচ্ছে শুদ্ধাচার, বিশেষ করে বেনজিরকে শুদ্ধাচার দেওয়ার পরে যে পুরস্কারটা যেটা নিয়ে বিতর্কিত হয়েছে, তো সেটা নিয়ে আলোচনা হবে। আপনি এই পুরস্কার সম্পর্কে আপনার ধারণা কি, বা অথবা আপনি যখন সার্ভিসে ছিলেন তখন কি এই পুরস্কার ছিল? তখন এই পুরস্কারটা চালু হবে চিন্তা ভাবনা ছিল। শুদ্ধাচার পুরস্কার সম্পর্কে, প্রথমত পুরস্কার সম্পর্কে আমার মন্তব্য হচ্ছে যে
ইয়ার জনপ্রশাসন পুরস্কারও একটা আছে, আবার অন্যান্য পুরস্কারও আছে, মানে রাষ্ট্রীয় স্বীকৃতি। আপনি একটা কাজের জন্য, সেবার জন্য গণকর্মচারীদের একটা স্বীকৃতি দিতে পারেন। স্বীকৃতি দিলে যিনি গণকর্মচারী স্বীকৃতি পাবেন তিনি যেমন আরও উৎসাহী হবেন কাজ করতে, এবং অন্যদের মধ্যে একটা কম্পিটিটিভ ওয়ার্ক করবে, মানসিকতা ওয়ার্ক করবে। সো সে কারণে উনিও ভাববেন যে আমিও ভালো কাজ করে কেন শুদ্ধাচার পুরস্কার নেব না। কিন্তু শুদ্ধাচার পুরস্কার পাওয়া ব্যক্তির, আপনি একজনের নাম বললেন, আরও দুই একটা ক্ষেত্রে এরকম ঘটেছে যে শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন, পরে দেখা গেল যে শুদ্ধাচারের সাথে তার জীবন যাচ্ছে না, তার যে জীবন চলা বা তার যে কার্যক্রম সেটা যাচ্ছে না। তো তখন প্রশ্ন ওঠে যে শুদ্ধাচার পুরস্কারের জন্য যে বাছাই করা হয়, সেই বাছাইটা ঠিকমতো করা হয় কিনা। এটা কি শুধু শুদ্ধাচার পুরস্কারের ক্ষেত্রে ঘটেছে এরকম? তা তো ঘটে না। আপনি 21শে পদক নিয়েও তো কত কাণ্ড হয়েছে, তাই না? রাষ্ট্রীয় পদক, 21শে পদক, তো শুদ্ধাচার তো একেবারে খুব সাধারণ একটা এখানে বোধ হয় 10,000 অর্থমান আছে, এটার তেমন কোনো বড় অর্থ মূল্যও নাই, এবং তেমন কোনো মানে জাতির কাছে এটার বিশাল মূল্য নাই। যে ইন্ডিয়াতে আছে পদ্মভূষণ, তো সেটার যে মূল্য আছে, সেটার অর্থমূল্য কম কি বেশি এটা না, তার যে মূল্য সেটা জাতির কাছে অনেক মূল্য। তো শুদ্ধাচারটা তো এইভাবে প্রতিশ্রুতি হতে পারেনি, তার আগেই এটা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। পুরস্কারটা থাকতে পারে, কিন্তু পুরস্কারের যে আপনি দেবেন, কিন্তু পুরস্কার কাকে দেওয়া হবে বাছাই করার ক্ষেত্রে আপনাকে খুব কঠোরভাবে বাছাই করতে হবে, কঠোরতম পথে বাছাই করতে হবে, যাতে যিনি শুদ্ধাচার পুরস্কার পেলেন তার যেমন এমন কোনো ঘটনা সামনে না আসে, বা তিনি এমন কোনো ঘটনা না ঘটান যাতে এই পুরস্কারটাই বিতর্কিত হয়ে যায়। না, যেটা বলছেন 21শে, মানে 21শে পদক অথবা 21শে পদক তো অনেক বড় পদক, তাই না? সেটা নিয়ে বিতর্ক হচ্ছে, বিতর্ক তো চলছেই। কিন্তু বিশেষ করে বেনজির আহমেদকে পুরস্কার দেওয়ার পরে যেসব এখন পত্রিকার রিপোর্টে এবং যে বিষয়গুলো নিয়ে তদন্ত হচ্ছে, এটা তো তদন্তের মধ্যে আছে, বা পত্রিকার রিপোর্টের কারণে এটা প্রত্যাহার হয়েছে না মনে হয়। এখনো আমি এরকম খবর দেখিনি প্রত্যাহার হয়েছে কিনা। প্রত্যাহার করতে পারে, যারা পুরস্কার দিয়েছেন তারা একটা বিবেচনা করতে পারেন, কারণ আপনার তো এরকম নজিরও আছে যে বহু দেশে আছে, আমাদের দেশে আছে। আপনি বীর শ্রেষ্ঠ পুরস্কার দিয়েছেন, প্রত্যাহার করার চিন্তা ভাবনা আছে। বীর বিক্রম দেওয়া হয়েছে, প্রত্যাহার করার চিন্তা ভাবনা আছে কোনো কারণে। তো ওই আপনি যে কোনো পুরস্কার, যখন যে কারণে আপনি পুরস্কার দিলেন, তাকে সম্মানিত করলেন, সে যদি ওই সম্মানের আসনটা বজায় রাখতে না পারে, এটা চলে আসতে পারে। আপনার এই যে নোবেল শান্তি পুরস্কারও তো প্রত্যাহারের আছে, মানে উদাহরণ আছে। হ্যাঁ, সেই পুরস্কারের ব্যবস্থাটাই আর কি। যাই হোক, এসব মিলে এখন দেখতেছি আমি যে আজকে আর একটা কাগজ দেখলাম যে এই দুর্নীতির খবর কাজে নয় কেনাকাটায় নজর। হ্যাঁ, আজকের পত্রিকার নিউজ। আমাদের তো শুধু কেনাকাটাই কি দুর্নীতি হয়, কাজেও তো দুর্নীতি হয়। মানে কাজে যেমন সেবা, মানুষের ধারণা কোনো সেবাই আপনি পাবেন না যদি ঘুষ না দেওয়া হয়, এটা একটা মোটামুটি এস্টাবলিশ ধারণা হয়ে গেছে। যদিও এটা একেবারে শতভাগ সত্য নাও হতে পারে। আর টিআইবি রিপোর্ট তো আমাদের সরকার সবসময় প্রত্যাখ্যান করে। লাস্ট ইয়ার বা তার আগের বছরে যখন টিআইবি রিপোর্ট করেছিল, তখন তারা পুলিশ বিভাগ, বিচার বিভাগ, ভূমি বিভাগ, মানে অনেকগুলো বিভাগের, এবং প্রত্যেকেই কিন্তু মোটামুটি যে আমরা জায়গায় ছোটোবেলায় ফার্স্ট ডিভিশন মার্ক ছিল না, এখন তো A+, আছে। তো প্রত্যেকেই মোটামুটি 60, 65, 72, 74 এরকম মার্ক পেয়েছিলেন। তো সেটা নিয়ে তো আমরা তেমন কোনো আলোচনা করিনি। সুতরাং কাজে কেনাকাটায় সবখানেই দুর্নীতি আছে। দুর্নীতি এখন একটা বড় সমস্যা, বড় রোগের নাম। আপনি এটাকে মহামারীও বলতে পারেন। এটার কি কোনো সলিউশন নাই? এটার সলিউশন তো আছে। সলিউশন চান বলে তো মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেন যে দুর্নীতির ব্যাপারে ওনার জিরো টলারেন্স, এবং এটা উনি তো এবারই প্রথম বললেন। 2018 সালে যখন ক্ষমতায় আসলেন আবার, তখন বললেন দিনবন্ধুদের সনদের মধ্যে এটা আছে, দুর্নীতির ব্যাপারে তাদের জিরো টলারেন্স। কিন্তু এটা ট্রান্সলেশনটা হয়েছে কিনা এটা নিয়ে এখন প্রশ্ন উঠতে পারে। বিকজ আপনি বেনজিরের কথা যদি বলেন, আজিজ সাহেবের কথা যদি বলেন, মতিউর সাহেবের কথা যদি বলেন, এবং আরও অনেকের যেসব চিত্র আসছে, আপনারা যেসব প্রকাশ করছেন, তাতে বোঝা যাচ্ছে যে উনি যা চাচ্ছেন সেটা উনার লোকেরা, মানে যারা রাজনীতিবিদ, যে ব্যবসায়ীরা ওনাদের সমর্থন করেন তারা, এবং যারা গণকর্মচারী আছেন তারা নেক্সাস করে তার যে ইচ্ছা বা তার যে আদেশ বা অনুরোধ, এটাকে কার্যকর করতে দিচ্ছে না।
এই যে আমি কালবেলা শিরানবার বলছিলাম যেটা বেনজির আশীর্বাদ পেয়ে 100 কোটির মালিক পিয়ন, এটা যদি সত্য হয়, সত্য না হলে কি রিপোর্ট? না নিশ্চয়ই সত্য, মানে হতে পারে সব রিপোর্ট সত্য না হতে পারে, বাট এটা যদি সত্য হয় তার মানে বেনজিরের নামে যে অভিযোগটা আছে যে উনি হাজার হাজার কোটি টাকার মালিক, সেটার আরেকটা এটা হলো জাস্ট খণ্ডচিত্র। কেন ওই পিয়ন মানে অফিসের লোকজনের মাধ্যমে তো এইসব ডিলিংস হয়, স্বাভাবিকভাবে পিয়ন সাহেবও 100 কোটি টাকার মালিক হয়ে গেছেন। তাই এটা কি তার মানে অর্থটা কি কেউ কি টেরই বা এটা শুধু আপনাদের প্রশাসনে? না, এটা শুধু বেনজির সাহেবের পিয়ন যেরকম সেরকম না। আপনি তো এর আগে স্বাস্থ্য বিভাগের কেরানি, তারপরে ডাক্তার, মানে না ওই যে তার ড্রাইভার, এরকম আমরা পেয়েছি না অনেক কিছু। তো এগুলো তো ঘটছেই। আপনি দুর্নীতি থাকলে তার পজিশন যাই হোক না কেন, তার পজিশন সর্বোচ্চ লেভেলে হতে পারে, আর তার পজিশন সর্বনিম্ন হতে পারে, সে একেবারে তহসিলদার পর্যায়ে হতে পারে। দুর্নীতি থাকলে যারা দুর্নীতি করবেন, যারা দুর্নীতির সাথে যুক্ত হবেন, তারা 100 কোটি টাকার মালিক হয়ে যাচ্ছেন। মানে এগুলো আমাদেরকে অবাক করে, মানে আমরা কখনো এরকম এই মাৎস্যায়নের ব্যাপারটা জানতাম না। আমি আপনাকে জাস্ট একটা উদাহরণ বলি। আমি আমার বন্ধুরা 82 ব্যাচের, তো একসময় যে ন্যাম সম্মেলন হলো না, ন্যাম সম্মেলনের সময় ন্যাম সম্মেলন না হওয়ার কারণে ওই বাড়িগুলো বিক্রি করে দেবে সরকার, ঠিক ডিসাইড করলো বিক্রি করে দেবে। তখন সম্ভবত ওই ফ্ল্যাটগুলোর দাম 72 লক্ষ বা সামথিং 80 লক্ষের কাছাকাছি এরকম দাম ঠিক করা হলো। তো ঠিক করার পরে বলা হলো যে একটা ডাউন পেমেন্ট লাগবে 20 লক্ষ টাকার মতো, এবং পরবর্তীতে আপনি মাসে মাসে পরিশোধ করতে পারবেন। তা আমি আমার কয়েকজন ফ্রেন্ড ছিল, তারা তখন ডেপুটি কমিশনার ট্যাক্সেস, ওই উদাহরণটাই দেই। তা আমি একদিন হঠাৎ ওই বিকালবেলা তাদের ওখানে গেছি, চা খাওয়ার জন্য গেছেন। তো আমাকে দেখে চিনছে, তো স্বাভাবিকভাবে ওদের যে গেটের কাছে যে ছিল সে খুলে দিছে। তো আমি দেখি আমার 4 জন ডেপুটি কমিশনার টেবিলের উপর বসে কি হিসাব নিকাশ করতেছে। তা আমি যখন আওয়াজ দিলাম, এই কী করো তোমরা, এই 4 জন চুপচাপ বসে বসে, অফিসের কাজ শেষ হয়নি, এখনও 5টা বাজে নেই। তো তখন তারা অবাক হয়ে, আরে আসেন দেখেন। আমি কী করতেছো? হিসাব মিলাচ্ছি। কিসের হিসাব? 20 লাখ টাকা যদি আমরা একটা ন্যাম ফ্ল্যাটের জন্য আবেদন করি, তাহলে 20 লাখ টাকা যে ডাউন পেমেন্ট দিতে হবে, ওই টাকাটা আমাদের কাছে নেই, আমাদের ট্যাক্স ফাইলে নেই। তো আমি বললাম, আর কোনো উপায় নেই যে তুমি ধারটা নিতে পারো? হ্যাঁ, যার কাছে ধার নিব তার ট্যাক্স ফাইলে তো থাকতে হবে। এটা 97-98-এর ট্যাক্স ডিপার্টমেন্টের একটা চিত্র, মানে এটা আমার নিজের প্র্যাকটিক্যাল চিত্র। তো এই ট্যাক্স ডিপার্টমেন্টের অবস্থা বর্তমানে কি? এই ট্যাক্স ডিপার্টমেন্টের এনবিআর এর যে চেয়ারম্যান আছে, তাকে আপনি কতবার এক্সটেনশন দিয়েছেন? এবং তার যে ছত্র ছায় এইসব ঘটতেছে, উনি কি ব্যবস্থা নিয়েছেন? উনি তাকে বদলি করেছিলেন, বদলিটাও তো 15 দিন রাখতে পারেননি। 2বার বদলি হয়েছে। একবার বদিউর রহমান বদলি করেছিল, বদলি রহমান তার বদলিটা কার্যকর করছিল। পরে বদিউর রহমান যখন চলে গেল চাকরি ছেড়ে, তাকে যখন বদলি করা হলো, তখন মতিউর আবার সেই জায়গায় চলে গেল। তো মতিউর হলো যে খুবই, ওই যে বদিউর রহমান যেভাবে বলেছে যে মতিউর সব ম্যানেজ করতে পারে, সব অর্থমন্ত্রীর ড্রয়িং রুমে, বেডরুমে সে চলে যেতে পারে। তো এখন তাকে তো যে সরকার যখন আসছে তখন সহায়তা করছে, তার জন্য তখন তত্ত্বাবধায়ক সরকারও তাকে তার বদলি ঠেকানোর জন্য করছে। কি কারণ? সে তাদের ইনফর্মার হয়েছে। সেই অপরিহার্য। কোনো ব্যক্তি তো রাষ্ট্রের জন্য অপরিহার্য নয়। আমরা কি সারা জীবন বেঁচে থাকবো? কেউ কি অপরিহার্য পৃথিবীর জন্য? তখনকার বিষয়টা ছিল যে তারা সিনা ইবনে জামালি, তখনকার যে সেনাপ্রধান ছিলেন, তারা বলেছিলেন যে মতিউর তাদেরকে অন্যান্য কর্মকর্তার সম্পর্কে এবং অনেক ব্যবসায়ী সম্পর্কে তথ্য প্রদান করে। তখন তিনি ইনফর্মার হয়ে গেছিলেন, সো তাদের দরকার ছিল তাকে। তো এইভাবে শুধুমাত্র তাকে নিয়ে আলোচনা তো করে লাভ নেই, এইভাবে অনেক লোকই আছে যারা এই কাজগুলো করে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের কাজ কি? জনপ্রশাসন মন্ত্রণালয় মূলত ফিল্ড অ্যাডমিনিস্ট্রেশনটা দেখভাল করে। ভূমি মন্ত্রণালয় যেমন ভূমি বিষয়, অনিয়ম, করাপশন, এগুলো কে দেখবে? প্রত্যেক ডিপার্টমেন্ট তাদেরটা দেখবে। প্রত্যেক ডিপার্টমেন্ট আলাদা। যেমন এনবিআর তো নিজস্ব একটা মন্ত্রণালয় আছে, এবং এটা ফিনান্স মিনিস্ট্রির আন্ডারে, এবং তার উপরে তো সুপার মিনিস্ট্রি আছে, প্রধানমন্ত্রীর কার্যালয়। আর আমাদের তো অনেক সংস্থা আছে, আমাদের ইন্টেলিজেন্স আছে, আমাদের দুর্নীতি দমন কমিশন আছে, আমাদের ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিট আছে, তারপর তো আরও অন্যান্য বিষয় আছে। সুতরাং দেখভাল করার জন্য অনেক লোক আছে, কিন্তু কেউ কাউকে দেখছে না। তো মনে করেন বেনজির সাহেবের কথাই যদি আপনি চিন্তা করেন যে বেনজির সাহেবের সে এই পজিশনে থাকার জন্য কেউ তাকে দেখেনি, সেটা তো হওয়ার কথা না, রাষ্ট্র এইভাবে চলে না।
বেনজির সাহেবেরই ডিপার্টমেন্টে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন, সিআইডি আছে, সরাসরি তথ্য বা এসবি আছে, ডিটেকটিভ ব্রাঞ্চ আছে, তার বাইরে আরও ইন্টেলিজেন্স আছে, আর্মি ইন্টেলিজেন্স, ডিজিএফআই আছে, এনএসআই আছে। তো সো কোনো না কোনো জায়গা থেকে তো তথ্য আসতে হবে, এবং এইটাকে ব্যালেন্স করা হয় তথ্য দিয়ে। আপনি যখন বড় বড় পজিশন যারা কাজ করবেন, যাদের কাছে খুব সেন্সিটিভ রাষ্ট্রীয় ইনফরমেশন থাকবে, তাদের উপর নজরদারি থাকবে না, থাকতেই হবে। একজন আরেকজনের উপর নজরদারি করবে, বাস্তবে তা দেখছি না। বাস্তবে কেন হলো না, এটা একটা প্রশ্ন। এবং আরেকটা যে পলিটিক্যাল পার্টির যে একটা ইনফরমেশন সিস্টেম ছিল, যেটা আপনিও জানেন, আমরাও দেখেছি, যে পলিটিক্যাল পার্টির যে নেতা কর্মী আছে ফিল্ড পর্যায়ে বা তৃণমূল পর্যায়ে বা ডিস্ট্রিক্ট পর্যায়ে, তারাও কিন্তু আপনার ইনফরমেশনের সূত্র। সেই এলাকায় ডিসি সাহেব কী করছে, এসপি সাহেব কী করছে, সেই এলাকায় অন্য একজন ব্যবসায়ী কী করছে বা রাজনৈতিক নেতারা কী করছে, সেটা কিন্তু ওই তথ্যটা আসতো পলিটিক্যাল লিডারের কাছে, এবং সর্বোচ্চ লিডারের কাছে এটা আসতো। সেইটাও তো একদম বন্ধ, সিকিউরিটি এবং অন্যান্য অনেক কারণে। হয়তো দেশের যে রাজনৈতিক দলের প্রধান যারা আছেন, তাদের কাছে সব তথ্য এখন এইরকম চলতে থাকলে এটা দেশের ভবিষ্যৎ কি? খুবই খারাপ। এক কথায় বলতে পারেন দেশের ভবিষ্যৎ খুবই অন্ধকার। ওই যে গর্তের কাছে আছি, এই তো গর্তের কাছে তো গত 30 বছর ধরেই মনে হয় আমরা আছি। আপনারা তো একসময় লিখছেন না যে টানেলের, একদম অন্ধকার টানেলে বাংলাদেশ, কোনো আলো দেখা যাচ্ছে না। তো ওই টানেল থেকেই তো মনে হয় বের হতে পারছি না, টানেলের ভিতরেই ঢুকে আছি গত 40 বছর ধরে বা 50 বছর ধরে। তো এই অবস্থাটা চলছে। এখন একটা কী করবেন আপনি? এটার একমাত্র সমাধান হলো রাজনৈতিক নেতারা তাদের বুদ্ধি, বিবেচনা, বিবেক, এবং তারাই তো দেশটা পরিচালনা করেন। ফাইনালি কিন্তু ড্রাইভিং সিটে তারা আছেন। আপনি যদি আইজিপিকে রাখতে না চান, আইজিপির কোনো কারণে যদি তাকে বদলাতে চান, তো এটা বদলাতে পারে না। কালকে সকালেই তো আইজিপি বদল করে দিতে পারে, কালকে সকালেই সেনাবাহিনী প্রধান বদল করে দিতে পারে, কালকে সকালেই ক্যাবিনেট সেক্রেটারি, মানে আমরা যখন আলোচনা করছি, সকালবেলা কোনো কারণে যদি যৌক্তিক কারণ থাকে, তাহলে সব কিছু বদলি হয়ে যেতে পারে না, এবং চাকরিচ্যুত হতে পারে, সাসপেনশন হতে পারে, তার নামে ডিপার্টমেন্টাল প্রসিডিং হতে পারে, জেলখানায় নেওয়ার মতো অপরাধ করলে জেলখানায় নেওয়া যেতে পারে। সেই ক্ষমতা তো সরকারের কাছে আছে। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এই ক্ষমতার মালিক হচ্ছে রাজনীতিবিদরা, এবং সেই রাজনীতিবিদরা এখন গণতান্ত্রিক হতে পারে, অগণতান্ত্রিক হতে পারে, কর্তৃত্ববাদী হতে পারে, স্বৈরাচার হতে পারে। রাজনীতিবিদদের হাতে তো ক্ষমতা নেই বলেই শুনছি। নো, এটা আমি একদম আপনার সাথে একমত নয়। রাজনীতিবিদদের হাতে ক্ষমতা নেই এটা বলার কোনো কারণ নেই। ক্ষমতা আছে, ক্ষমতা ছিল, এবং ক্ষমতা থাকবে ভবিষ্যতে, এবং ক্ষমতা তারা প্রয়োগ করতে পারেন। আপনি এই ক্ষমতা তারা প্রয়োগ করেন না, আপনি কি মনে করেন যে এই যে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির বিচার হয় না? কিন্তু এই দেশে তো প্রাক্তন প্রধানমন্ত্রীর বিচার হয়েছে, সেই টাকার অঙ্কটা তো আমরা জানি। এই দেশে প্রাক্তন প্রধান বিচারপতির নামে মামলা চলতেছে দুর্নীতির, মানি লন্ডারিং মামলা। এই দেশের যে প্রধান সেনাপ্রধান এবং পরবর্তী প্রেসিডেন্ট এরশাদ সাহেব কতদিন জেলখানায় ছিলেন, এবং তার বিচার হয়েছে না? বিচারে তো রায় হয়েছে। এই দেশে সচিবরা, কামাল সিদ্দিকের মতো এত ব্রিলিয়েন্ট একজন সচিব, বিচারে রায় হয়েছে না? তিনি এখন পলাতক জীবনযাপন করছেন অস্ট্রেলিয়ায়। সুতরাং এই দেশে যে বিচার হয়নি এটা বলা যাবে না। বিচারটাও আপনি করছেন মানে আপনার পলিটিক্যাল চিন্তা ভাবনা থেকে। আপনি যার বিচার করতে চান তার তো বিচার করতে পারতেছেন। তো আপনি যদি বলেন যে না, ক্ষমতা সব উনাদের কাছে, কিভাবে? আমরা যা দেখি আর কি। না, আপনি দেখতেছেন না, আমি তো আপনাকে উদাহরণ দিচ্ছি। আপনি তো বিচার করতেছেন, বিচার করে ফেলতেছেন কারো, কিন্তু অন্যদের হয় না। সব ঠিক, তারপরেও দিনের শেষে বলবো রাজনীতিবিদরা এখানে অসহায়। এটা যদি রাজনীতিবিদরা অসহায় হয়, তাহলে তো এটা একটা বড় আলোচনা করতে হবে। কারণ রাজনীতিবিদরা কেন অসহায় হলো, কি ঘাটতি আছে তাদের, এবং রাজনীতি কি রাজনীতিবিদদের হাতে আছে কিনা। মানে আপনি বলছেন আমলাদের কাছে চলে গেছে, ব্যবসায়ীদের হাতে চলে যাওয়া, মানে আপনি পুরো রাজনৈতিক যে দল, আপনি পার্লামেন্টের চিত্রটা কি? হ্যাঁ, তো পুরো ব্যবসায়ীদের হাতে আপনি রাজনীতি দিয়ে দিচ্ছেন। তাইলে আপনার যে যখন আপনি নমিনেশন দেন, নমিনেশন বাণিজ্য নিয়ে একটা বড় নিউজ হতে থাকে, তাই না? তো আপনি এইভাবে মানে যে অবস্থা আপনি রাজনীতিকে নিয়ে গেছেন, একটা রাজনৈতিক দল যেটা গঠিত হয়েছিল, বিশেষ করে আওয়ামী লীগের কথা চিন্তা করেন। আওয়ামী লীগ একটা কত বছর, 75 বছর ভর্তি হয়েছে, এবং আওয়ামী লীগের জন্মটাই তো হচ্ছে একটা দ্রোহের মধ্য দিয়ে, মুসলিম লীগের সাথে দ্রোহ করে জন্ম। এবং তারপরে আওয়ামী লীগের যে 71 সাল পর্যন্ত যে রাজনীতি আওয়ামী লীগ করেছে, বা তারপরও গণতন্ত্রের সংগ্রামে যে তাদের যে রক্ত দান এবং তাদের যে আত্মদান, এটাকে আপনি কি করবেন? সেই দলটার আজকের অবস্থাটা চিন্তা করেন। এই দলটাকে তো আপনিও দেখছেন, আমিও দেখেছি। মানে আমরা হয়তো একেবারেই জন্ম থেকে দেখি নেই, বাট আমরা যখন দেখেছি তখন তো আওয়ামী লীগের
নেতৃত্বেই সব কিছু ঘটতেছে, গণ অভ্যুত্থান, আপনার নির্বাচন, আপনার স্বাধীনতা যুদ্ধ, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। তো এই দলটা এবং এই দলের নেতাদেরকে তো আমরা দেখেছি, এই দলের নেতাদের মধ্যে অনেকেই ছিলেন তখনকার সময়। আমি রংপুরের একজন এমপির কথা বলতে পারি, পান্তাভাত খেত সকালবেলা নাস্তা হিসাবে, 5 বার এমপি হয়েছে, একজন শিক্ষক। এই আলোচনাটা আরেকদিন করবো আপনার সঙ্গে। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজ রাতের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।